ওয়েলকাম এভরিবডি। আজকে আমি আলোচনা করব মার্ক্সবাদের একটি উৎস। মার্ক্সবাদের দুটি উৎস নিয়ে আমি আগে ভিডিও করেছি, তোমরা দেখছো। আজকের ভিডিওতে মার্ক্সবাদের 3 নাম্বার উৎস, এটা হলো ইংল্যান্ডের অর্থনীতি। ইংল্যান্ডের অর্থনীতি মার্ক্সবাদের একটি গুরুত্বপূর্ণ উৎস। ইংল্যান্ডের কোন অর্থনীতি? সামন্ত যুগের অর্থনীতি না পুঁজিবাদী অর্থনীতি? যে অর্থনীতি ইংল্যান্ডে প্রথম শিল্পায়ন ঘটে, সেই শিল্পায়নের উপর ভিত্তি করে যে অর্থনীতি গড়ে উঠেছে, সেই অর্থনীতিকে উত্তরে আমরা বলবো যে ইংল্যান্ডের পুঁজিবাদী যে অর্থনীতি, সেটা নিয়েই মার্ক্সবাদের একটা উৎস হিসাবে গণ্য করা হয়। মার্ক্স যে মতবাদ লিখেছেন, সেই মতবাদে তোমরা খেয়াল করবে যে উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, এটা মূলত মার্ক্স ইংল্যান্ডের অর্থনীতিকে ভিত্তি করে আলোচনা করেছেন। আর ইংল্যান্ডের অর্থনীতি মানে হচ্ছে ক্যাপিটালিজম। আবার কথা তোমরা জানো যে এক কথায় মার্ক্সবাদের যে উৎস অর্থনীতি, ইকোনমি, সেই ইকোনমিটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, ক্যাপিটালিজম, যেখানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকে, উৎপাদন হবে ব্যক্তিগত উদ্যোগে, উৎপাদনের উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ খুবই কম থাকবে, অবাধে উৎপাদন হবে, অবাধে দ্রব্য বাজারে সাপ্লাই হবে, অবাধে ক্রেতারা দ্রব্য কিনবে, অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, এইটার উপরে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে না। আর উৎপাদিত পণ্য ব্যাপকভাবে উৎপাদনের উপকরণের মালিক শ্রেণী, পুঁজিপতি শ্রেণী বা বুর্জোয়া শ্রেণী বা মূলধনী শ্রেণী, তারা কারখানাতে পুঁজি বিনিয়োগ করবে, ইচ্ছামতো তারা শ্রমিক নিয়োগ করবে এবং ব্যাপক পরিমাণে উৎপাদন করবে, আর সেই উৎপাদিত পণ্য বাজারে সাপ্লাই করবে। এখানে ব্যবসায়ীরা যুক্ত থাকে, বণিকরা যুক্ত থাকে, তারা বাজারে শিল্পের মালিকের কাছ থেকে কিনে বাজারে বিক্রি করে। এই যে বিষয়গুলো, অর্থাৎ উৎপাদনের বিনিয়োগ ক্ষেত্রে, উৎপাদনের উৎপাদিত দ্রব্য বেচার জন্যে সাপ্লাই, চাহিদা, এগুলোর উপর স্টেট কন্ট্রোল খুবই কম থাকবে। একদম থাকবে না তা নয়, থাকবে। তো এই যে অর্থনীতি, এটা হলো পুঁজিবাদী অর্থনীতি। ইংরেজিতে বলা হয় এটা ক্যাপিটালিজম। এই ক্যাপিটালিজমকে ভিত্তি করে মার্ক্স তার মতবাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনা করেছেন, যেটা হলো সারপ্লাস ভ্যালু থিওরি। সারপ্লাস ভ্যালু থিওরি কি? উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব। এটা কার কাছ থেকে নিয়েছেন আমরা তা আলোচনার মধ্যে দিয়ে জানতে পারব। অ্যাডাম স্মিথ একজন ইংল্যান্ডের অর্থনীতিবিদ। অ্যাডাম স্মিথকে পুঁজিবাদী অর্থনীতির জনক বলা হয়। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে। শিল্প বিপ্লবের যে সমস্ত কারণ বা যে সমস্ত উপাদান দরকার, সেগুলো ইংল্যান্ডে ছিল এবং ইংল্যান্ডে শিল্পায়ন ঘটেছে এবং ব্যাপক পরিমাণে উৎপাদন হয়েছে। সেখানে শিল্পের উৎপাদনের উপর ভিত্তি করে সমাজে, রাষ্ট্রীয় কাঠামোতে দুটি প্রধান শ্রেণীর উদ্ভব হয়েছে, একটি মালিক শ্রেণী আর একটা হলো প্রলেতারিয়েত বা শ্রমিক শ্রেণী। তো অ্যাডাম স্মিথ বলেছেন যে সামন্ততান্ত্রিক অর্থনীতিকে বিদায় দিতে হবে,
অবাধে ব্যবসা বাণিজ্য চলবে, অবাধে দেশের মধ্যে দ্রব্য উৎপাদন হবে এবং দেশের মধ্যে পণ্য বিনিময় হবে। এছাড়াও তিনি বলেছেন দ্রব্য রপ্তানি করতে হবে বিদেশে। এর ফলে কি হবে? এর ফলে কি হবে? উৎপাদন বাড়বে, অর্থনীতি উন্নত হবে। অর্থনীতিতে নিয়মানুযায়ী যারা শিল্পের মালিক তারা মূলধন তাদের ইচ্ছামতো বিনিয়োগ করবে, খাটাবে। শ্রমিক তারা নিয়োগ করবে। অ্যাডাম স্মিথ যে সময়ের অর্থনীতিবিদ, সেই সময়ে শিল্প উৎপাদন হতো শ্রম প্রগাঢ় পদ্ধতিতে, অর্থাৎ মূলধন কম লাগবে, শ্রমিক বেশি লাগবে, এমন উৎপাদন ব্যবস্থা সেই সময়ে ছিল। সুতরাং সেখানে উৎপাদনের ক্ষেত্রে মালিককে রাষ্ট্র বাধা দিতে পারবে না। রাষ্ট্রের মালিক তার ইচ্ছামতো সামর্থ্য মতো ক্যাপিটাল শিল্পে ইনভেস্ট করবে, তার ইচ্ছা ও সামর্থ্য মতো কারখানাতে শ্রমিক নিয়োগ করবে এবং দ্রব্য ব্যাপক পরিমাণে উৎপাদন হবে। এই উৎপাদিত দ্রব্য দেশের মধ্যে অবাধে চলাচল করবে, অবাধে ব্যবসা বাণিজ্য চলবে। এখানে স্টেট কন্ট্রোল মালিকের উপরে থাকলে হবে না। যতটা পারা যায় তাদের শিল্প সংরক্ষণ নীতি, অর্থাৎ শিল্পে যাতে ট্যাক্স কম আরোপ করা যায় ততই ভালো। এতে অর্থনীতি চাঙ্গা হবে এবং এই অর্থনীতি হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, পুঁজির উপর ভিত্তি করে। এবার দ্রব্যের দাম নির্ধারিত হয়। অ্যাডাম স্মিথ বলছেন উৎপাদন বেশি হলে যোগান বেশি হবে, আর চাহিদা বেশি হলে দ্রব্যের দাম বাড়বে। অর্থাৎ যোগান ও চাহিদা এই দুইয়ের ঘাত প্রতিঘাতের ফলে দ্রব্যের দাম নির্ধারিত হয়। এখানে অন্য কোনো ফ্যাক্টরস কাজ করে না। সুতরাং দাম বাড়া কমার বিষয়ে চাহিদা এবং যোগান এই দুটো বিষয় কিন্তু কাজ করে। এতে উৎপাদন বাড়বে। দ্রব্যের চাহিদা বেশি, যোগান বাড়াইতে হবে, বিক্রি বেশি হবে, কারখানায় দ্রব্য বেশি উৎপাদন হবে। দ্রব্যের চাহিদা কম, যোগান কমাইতে হবে, কারখানায় উৎপাদন কমাতে হবে। এই অর্থনীতিটা অ্যাডাম স্মিথ তার দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থে আলোচনা করেছেন এবং এই গ্রন্থের দ্বারা, এই গ্রন্থটি 1776 সালে লেখা, এই গ্রন্থকে কার্ল মার্কস পড়াশোনা করেছেন এবং তিনি এটাকে স্টাডি করেছেন। কিন্তু অ্যাডাম স্মিথের এই যে দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে চাহিদা এবং যোগানের কথা বলেছেন, অবাধে ব্যবসা বাণিজ্য চলবে এসব কথা বলেছেন, মার্কস এই বিষয়টাকে আলোচনা করে মার্কস সিদ্ধান্ত নিয়েছেন যে অ্যাডাম স্মিথের বক্তব্য ঠিকই, উৎপাদন বাড়বে, পুঁজিবাদী অর্থনীতি আরও চাঙ্গা হবে ঠিকই, কিন্তু এই অর্থনীতিতে শ্রমিক শোষণ হবে। এই শ্রমিক শোষণের কথা এই অ্যাডাম স্মিথ বলেননি। শ্রমিকরা ন্যায্য মজুরি পাবে না, শ্রমিকদের শোষণ করবে মালিক শ্রেণী, সেখানে স্টেটের কন্ট্রোল থাকছে না। সুতরাং অ্যাডাম স্মিথ শ্রমিক শোষণের দিকটাকে তুলে ধরেননি। আর অ্যাডাম স্মিথ এটা খেয়াল করেননি মার্কসের বক্তব্য যে দ্রব্যের দাম চাহিদা এবং যোগান ও চাহিদার ঘাত প্রতিঘাতের ফলে নির্ধারিত হয়, এ কথা ঠিক। কিন্তু দ্রব্যের মালিকরা, ব্যবসায়ীরা, শিল্পের মালিকরা তারা দ্রব্য উৎপাদন করে, সাপ্লাইকে নিয়ন্ত্রণ করে, যোগানকে নিয়ন্ত্রণ করে। অনেক সময় দ্রব্য উৎপাদন করলেও তারা কিন্তু স্বীকার করে না যে দ্রব্য উৎপাদিত হচ্ছে। ব্যবসায়ীদের গোডাউনে দ্রব্য থাকলেও, পণ্য থাকলেও তারা বলে যে পণ্য নেই, অভাব সৃষ্টি করে, কৃত্রিম অভাব সৃষ্টি করে, অথচ পণ্য আছে। এই যে এটাকে বলা হয় আর্টিফিশিয়াল স্কারসিটি। এই আর্টিফিশিয়াল স্কারসিটির ফলে দ্রব্যের মালিকরা, ব্যবসায়ীরা তারা দ্রব্যের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি করে। সেক্ষেত্রে স্টেট কন্ট্রোলের দরকার। সেক্ষেত্রে অ্যাডাম স্মিথ কিছু বলেননি। আর অবাধে ব্যবসা বাণিজ্য হবে, এখানে
পুঁজির মালিকরা পুঁজি বিনিয়োগ করে লাভ করবার জন্য শ্রমিক শোষণ করে, সেই শ্রমিক শোষণের কথা অ্যাডাম স্মিথ উল্লেখ করেননি। এতে কি হবে? মার্কস বলতে চাইছেন যে পুঁজিবাদী সমাজে পুঁজি মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হবে, পুঁজির কেন্দ্রীকরণ ঘটবে, ক্যাপিটাল মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীকরণ হবে, একচেটিয়া আধিপত্য তাদের কায়েম হবে। কিন্তু অল্প পুঁজির মালিক তারা বাজার থেকে আউট হয়ে যাবে, তারা উৎপাদনের জায়গা থেকে সরে যাবে। আর ব্যাপক সংখ্যক লেবার ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হচ্ছে। দেশের বেশিরভাগ মানুষ, প্রায় মানুষই বলতে গেলে গরিব, তাদের তাদের দ্রব্য কেনার সামর্থ্য কম, তাদের ক্রয় ক্ষমতা কম, সেই দ্রব্য বাজারে বিক্রি হবে না। তখন সেই দ্রব্যটা তারা সেই দেশ অন্য দেশের বাজারে বিক্রি করবার চেষ্টা করবে, আর বাজার দখলের জন্যে তারা উপনিবেশ স্থাপন করবে। উপনিবেশিকতা, কলোনালিজম, এটা খারাপ জিনিস। একটা জাতি অন্য ভূখণ্ডের মানুষকে শোষণ করবে, অত্যাচার করবে। তোমরা জানো যে ভারত ছিল ব্রিটেনের কলোনি। সেই শোষণের জ্বালা আমরা 190 বছর দেখেছি। তাহলে এই কথাগুলো তো অ্যাডাম স্মিথ ইন্ডিকেট করেননি, বলেননি, এটা মার্কস কিন্তু ধরিয়ে দিয়েছেন। কিন্তু অ্যাডাম স্মিথের যে মূল বক্তব্য, ক্যাপিটালের কথা, বাণিজ্যের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, এগুলো বলছে, কিন্তু অবাধে নয়। এটা অবাধে নয়, প্রোডাকশন হবে। এখানে কৃত্রিমভাবে যে দ্রব্যের অভাব সৃষ্টি করছে, হ্যাঁ, ল্যাক অফ গুডস, মানে দ্রব্য আছে অথচ নেই বলছে এখানে। এবং এছাড়া ফাটকাবাজির কথা বলেননি অ্যাডাম স্মিথ। ফাটকাবাজি কাকে বলে? ফাটকাবাজি হলো দ্রব্য যখন তৈরি হয় ব্যাপক পরিমাণে, কিছু ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী, তারা দ্রব্য খুব কম দামে কিনে ফেলে। এই দ্রব্য যখন বাজারে দাম বাড়ে তখন বিক্রি করে, এবং অনেক সময় আর্টিফিশিয়াল স্কারসিটি তৈরি করে বাজারে সাপ্লাই করে প্রচুর পরিমাণে প্রফিট অর্জন করে। এই কথা অ্যাডাম স্মিথ তার তত্ত্বে বলেননি। যাই হোক, আমরা ডেভিড রিকার্ডোর তত্ত্বের কথা বলবো। মার্কসের মতবাদের যে অর্থনৈতিক ব্যাখ্যা, মার্কস যত মতবাদ উল্লেখ করেছেন, মার্কস দ্বন্দ্বমূলক বস্তুবাদের কথা বলেছেন, মার্কস শ্রেণী সংগ্রামের তত্ত্বের কথা বলেছেন, মার্কস বিপ্লবের কথা বলেছেন, মার্কস রাষ্ট্রের তত্ত্বের কথা বলেছেন। মার্কসের যত কিছু বক্তব্য, সব বক্তব্যের থেকে মার্কস অর্থনীতিকে বেশি গুরুত্ব দিয়েছেন। তার অর্থনৈতিক ব্যাখ্যাটা প্রধান ব্যাখ্যা। উনি বলেছেন মানুষের সঙ্গে মানুষের সম্পর্কর মূলে রয়েছে অর্থনীতি। অর্থাৎ একটা মানুষের সঙ্গে, স্বামী স্ত্রী, পরিবারের মধ্যে, একটা পরিবার থেকে আরেকটা পরিবার, সোসাইটিতে, অল রিলেশন ডিপেন্ড অন ইকোনমি। অর্থাৎ এই যে বিষয়গুলি অ্যাডাম স্মিথ উল্লেখ করেননি। অ্যাডাম স্মিথ বলে যেটা ফিউডালিজমের যে ইকোনমি, তার তুলনায় ক্যাপিটালিজম অনেক বেটার। কিন্তু ক্যাপিটালিজমের যে ধনবৈষম্য, অতিরিক্ত মুনাফা, অর্থাৎ ক্যাপিটালিজমে কিছু ব্যক্তি মুনাফার পাহাড় জমায়, পুঁজির কেন্দ্রীকরণ ঘটে, এই সমস্ত বিষয়গুলিকে হাইলাইট করেছেন কার্ল মার্কস। ডেভিড রিকার্ডো, দেখো ডেভিড রিকার্ডো লেবার থিওরি মানে কি? দেখো, লেবার, এই যে শ্রমিকের দক্ষতা বাড়ে কি করে বলতো? শ্রমিকের দক্ষতা বাড়ে একটা কাজকে বিভাজন করে নিলে। একটা জুতো তৈরি কারখানাতে কেউ সুতলি তৈরি করবে, কেউ জুতোর মেন স্ট্রাকচারটা তৈরি করবে, কেউ ফিতে তৈরি করবে, কেউ জুতোর বডিটা তৈরি করবে। কাজগুলিকে ভাগ করে নিয়ে সেই কাজটা করতে থাকবে দিনের পর দিন। একে বলা হয় ডিভিশন অফ লেবার। এতে শ্রমিকের কর্মদক্ষতা, ডিগনিটি বাড়ে। তাহলে উৎপাদন বাড়বে এবং উৎপাদনের পণ্যের মানও উন্নত হবে। এটাকে বলা হয় ডিভিশন অফ লেবার, শ্রম বিভাজন। এই শ্রম বিভাজনের কথা ডেভিড রিকার্ডো বলেছেন, তার ফলে কিন্তু উৎপাদন বাড়বে। খুব ভালো কথা। ইংল্যান্ডের অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডো, তিনি ক্যাপিটাল থিওরি, অর্থাৎ উনি বলছেন যে উৎপাদন বাড়াতে গেলে ক্যাপিটাল দরকার। এ তো আমরা জানি, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজার, এই চারটি হলো মেন উপাদান উৎপাদনের। এই চারটি, এছাড়াও আরও অনেক আছে, কিন্তু এই চারটি মেন। কিন্তু ল্যান্ডের জন্যে
খাজনা দিতে হয়, রেন্ট দিতে হয়, এটা উৎপাদন ব্যয়। লেবারের জন্য ওয়েজ দিতে হয়, অর্থাৎ মজুরি দিতে হয় লেবারকে, এটা কস্ট অফ প্রোডাকশন, উৎপাদন ব্যয়। আর কি, আর হচ্ছে ক্যাপিটাল। দেখো, শিল্প মালিকের ক্যাপিটাল, সাফিসিয়েন্ট ক্যাপিটাল থাকে না। শিল্প মালিককে কী করতে হয়, ব্যাংকের কাছ থেকে ধার নিতে হয়, অর্থাৎ ব্যাংকের কাছ থেকে ধার নিতে হয় সুদের বিনিময়ে, আর সেই ব্যাংক থেকে টাকা নিয়ে এসে সে শিল্পে বিনিয়োগ করে। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি ব্যাংক পুঁজি, ব্যাংক ক্যাপিটাল, এটা কিন্তু ইন্ডাস্ট্রি ক্যাপিটালে পরিণত হচ্ছে। তাহলে ব্যাংক পুঁজি, ব্যাংক ক্যাপিটাল ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালে রূপান্তরিত হচ্ছে, উৎপাদন বাড়ছে। সুতরাং তাকে, এর জন্যে শিল্পের মালিককে কি দিতে হয় বলো, রেন্ট বা ইন্টারেস্ট দিতে হয়। ল্যান্ডের জন্য রেন্ট, লেবারের জন্য ওয়েজ, আর ক্যাপিটালের জন্য ইন্টারেস্ট দিতে হয়। তিনটি খরচ। এবার ধরো শিল্প কারখানা করতে গেলে অর্গানাইজার দরকার, সেই মালিকানা দরকার, বা অর্গানাইজ করতে তার খরচ আছে, লাভ আছে। সুতরাং এই চারটি, লাভটা ধরে, প্রফিট ধরে, চারটি হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। কিন্তু দ্রব্য তৈরি করতে খরচ হলো ধরো 500 টাকা, 500 টাকা। এর মধ্যে চারটি উপাদান খরচ আছে, রেন্ট আছে, ইন্টারেস্ট আছে, ওয়েজ আছে, প্রফিট আছে, সব কিছু আছে। তা সত্ত্বেও সে বেচছে দ্রব্যটা 700 টাকা। তাহলে 200 টাকা বেশি লাভ করলো। এর মধ্যে লাভ আছে, এই লাভ হচ্ছে নর্মাল প্রফিট। আর এখানে যে 200 টাকা বেশি ভোগ করছে, এটা হচ্ছে অ্যাবনর্মাল প্রফিট। কার্ল মার্কস বলেছেন এটা হলো শ্রমিক শোষণ। এই যে শ্রমিক শোষণ, সারপ্লাস ভ্যালু থিওরি, এখানে মার্কস এই রিকার্ডোর তত্ত্বের দ্বারা অনুপ্রাণিত হয়েছেন। ক্যাপিটাল প্রয়োজন, শিল্পে বিনিয়োগ করতে হবে, মূলধন প্রয়োজন, লেবার দরকার, ডিভিশন অফ লেবার দরকার, অর্থাৎ শ্রম বিভাজন দরকার, এই সমস্ত দরকার। ভোগ বিনিয়োগ উৎপাদন পদ্ধতি, এগুলো কিন্তু ডেভিড রিকার্ডো মানে উল্লেখ করেছেন। হ্যাঁ, মূলধন বিনিয়োগ করতে হবে, শ্রমিক বেশি লাগাইতে হবে, শ্রমিকের দক্ষতা প্রয়োজন, তোমার দ্রব্য আরও বেশি উৎপাদনের জন্য ইনভেস্ট দরকার। হ্যাঁ, ইনভেস্টমেন্ট, এটাও তোমার রিকার্ডো আলোচনা করেছেন। হ্যাঁ, ডিভিশন অফ লেবারের কথা উনি বলেছেন। কার্ল মার্কস এই রিকার্ডোর এই সব তত্ত্বকে বলেছেন। মার্কস বলেছেন, ডেভিড সাহেব মূলধনের কথা বলেছেন, খুব ভালো কথা বলেছেন। ডিভিশন অফ লেবারের কথা বলেছেন, সব ঠিক আছে। ক্যাপিটাল দরকার, এটা ঠিক আছে। লেবার দরকার, সব ঠিক আছে। কিন্তু ডেভিড রিকার্ডো কি বলেছেন, যে শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে। শ্রমিকদের মজুরি দিতে হবে, কিন্তু ন্যায্য মজুরি দিতে হবে। শ্রমিক শোষণের কথা ডেভিড বলেননি, ডেভিড রিকার্ডো বলেননি। শ্রমিক এক্সপ্লয়েট হয়, মালিক যে দ্রব্য উৎপাদন হলো, যে খরচে উৎপাদন করলো, তার থেকে বেশি দামে বাজারে বিক্রি করছে। মালিক সেক্ষেত্রে শ্রমিকদের স্বার্থকে দেখে না। মালিক যতবারে শ্রমিক বেশি বিনিয়োগ করে, শ্রমিক লাগায়, যতবারে শ্রমিককে খাটিয়ে নেয়, যতবারে শ্রমিককে কম মজুরি দেয়। ন্যায্য মজুরি তো দূরের কথা, কিন্তু শ্রমিক যে দ্রব্য তৈরি করলো, সেটা বিক্রি করে যে দাম হলো, সেই দামের সামান্য অংশ তাকে মজুরি হিসেবে দিল। কিন্তু শ্রমিক আর বাকি অংশ মালিক প্রফিট আকারে ভোগ করে। এইকে বলা হয় সারপ্লাস ভ্যালু, অর্থাৎ উদ্বৃত্ত মূল্য। একটা শ্রমিক 8 ঘন্টা যদি কাজ করে, 8 ঘন্টা কাজ করে তাকে মজুরি দেওয়া হয় 4 ঘন্টা কাজের সমান মজুরি দেওয়া হয়। অর্থাৎ 4 ঘন্টায় যে দ্রব্য তৈরি করলো, সেই দ্রব্যটা বাজারে বিক্রি করে যে টাকা হলো, সেইটাই মালিক শ্রমিককে মজুরি হিসাবে দিল। আর বাকি 4 ঘন্টা কাজ করলো শ্রমিক, সেই বাকি 4 ঘন্টা কাজের যে দ্রব্য, সেই দ্রব্য বিক্রি করে যে পয়সাটা হলো, সেটা মালিক মুনাফা আকারে ভোগ করে এবং সেই মুনাফা আবার ইনভেস্ট করে। কিন্তু কার্ল মার্কস বলছেন এটা শ্রমিক শোষণ। এটা হলো শ্রমিক শোষণ।
এই যে উদ্বৃত্ত মূল্য অর্থাৎ অতিরিক্ত সময় কাজ করে অতিরিক্ত যে মূল্য সৃষ্টি করলো শ্রমিক, সেই মূল্যটা শ্রমিকের প্রাপ্য। আর শ্রমিক এটা দেয় না, তাই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে মার্কস বলছেন এটা হলো শ্রমিক শোষণ। মার্কসের ব্যাখ্যা অনুযায়ী এটা হলো এক্সপ্লয়টেশন অফ লেবার। লেবারকে শ্রমিক শোষণ করছে, লেবারকে শোষণ করছে মালিক শ্রেণী। তাহলে ডেভিড রিকার্ডোর তত্ত্বের দ্বারা প্রভাবিত হয়ে মার্কস তার সারপ্লাস ভ্যালু থিওরি রচনা করেছেন। সারপ্লাস ভ্যালু থিওরি সম্পর্কে আমি একটা আইডিয়া দিলাম। আমার আলাদা ভিডিও আছে সারপ্লাস ভ্যালু থিওরি, তোমরা দেখে নিবে। 10-15 মিনিটে কি 20 মিনিটের ভিডিও আছে, এটা দেখবে। তাহলে এখানে বড় ব্যাখ্যা দিতে পারছি না, আমি পরে দেব। আর তাহলে জন স্টুয়ার্ট মিল, দেখো জন স্টুয়ার্ট মিল এরা সব বুর্জোয়া অর্থনীতিবিদ, বুর্জোয়া তাত্ত্বিক। দেখো এই যে রিকার্ডো অর্থনীতির ব্যাখ্যা দিয়েছেন, অ্যাডাম স্মিথ অর্থনীতির ব্যাখ্যা দিয়েছেন, জন স্টুয়ার্ট মিলের অর্থনৈতিক ব্যাখ্যা আছে, জন স্টুয়ার্ট মিলের পলিটিক্যাল ব্যাখ্যা আছে, তার লিবার্টির থিওরি আছে, বিভিন্ন থিওরি আছে। কার্ল মার্কসকে দেখো তুমি, কার্ল মার্কস হলো দর্শনের ছাত্র, তার ডিগ্রি হচ্ছে দর্শনের উপর, কিন্তু অর্থনীতিতে বিশাল জ্ঞান, ইতিহাসে বিশাল জ্ঞান, ফিলোসফি অর্থাৎ দর্শনে তো বিশাল জ্ঞান আছেই। তো বিভিন্ন বিষয়ে তাদের পারদর্শিতা, তাদের গভীরতা জ্ঞানের আছে। তাই আমরা একসঙ্গে মার্কসকে ঐতিহাসিক বলি, মার্কসকে অর্থনীতিবিদ বলি, মার্কসকে রাষ্ট্রবিজ্ঞানী বলি, বিভিন্নভাবে তাকে চিহ্নিত করি। যাই হোক, আমরা এখানে তাহলে জন স্টুয়ার্ট মিল ব্যক্তিগত মালিকানাকে গুরুত্ব দিয়েছেন। ব্যক্তিগত অর্থাৎ জন স্টুয়ার্ট মিল তার পরিচয় হলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। দেখো মার্কস হলো ব্যক্তি মালিকানার বিরোধী। মার্কস রাষ্ট্রীয় মালিকানা বা সামাজিক মালিকানায় উৎপাদন হবে এই অর্থনীতিকে তিনি পছন্দ করেন। এক কথায় এই যে রাষ্ট্রীয় মালিকানা বা সামাজিক মালিকানা, এটা সোশ্যালিজমে প্রতিষ্ঠা করা সম্ভব, সোশ্যালিজমের একটা বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু জন স্টুয়ার্ট মিল যে অর্থনীতির কথা বলেছেন প্রোডাকশনের ক্ষেত্রে, যে ব্যক্তিগত মালিকানা, ব্যক্তির মালিকানার তে কোনো বাধা থাকবে না, ব্যক্তি উৎপাদন করবে, কিন্তু ব্যক্তির যদি উৎপাদন করতে গিয়ে অন্য উৎপাদকের বাধা হয়ে দাঁড়ায়, তখন স্টেট তার উপরে কন্ট্রোল করবে। জন স্টুয়ার্ট মিল স্বাধীনতা আর ক্ষেত্রে বলেছেন ব্যক্তির কাজ হলো দুই রকম, একটা হলো আত্মকেন্দ্রিক কাজ, নিজের জন্য কাজ, সেলফ রিগার্ডিং, আরেকটা কাজ হলো আদার্স রিগার্ডিং, মানে কি অন্যের উপর কাজ। এখন অন্যের কাজ করতে গিয়ে ব্যক্তি যদি অন্যের স্বাধীনতাকে হরণ করে ফেলে, বা সমাজের বা রাষ্ট্রের কোনো ব্যক্তি স্বাধীনতাকে হরণ করে, তাহলে রাষ্ট্র সেখানে বাধা দেবে। রাষ্ট্র ব্যক্তির উপর রিজনেবল রেস্ট্রিকশন আরোপ করতে পারবে, স্বাধীনতা থাকবে, কিন্তু তার উপরে ব্রেক থাকবে, অর্থাৎ রিজনেবল রেস্ট্রিকশন, এটা যুক্তিসঙ্গত বিধিনিষেধ, অর্থাৎ প্রোডাকশনের উপরেও তাই থাকবে। কিন্তু এখানে মার্কস বলেছেন উৎপাদনকে গুরুত্ব দিয়েছেন, জন স্টুয়ার্ট মিল সব ঠিক আছে, স্টেট কন্ট্রোলের কথা বলেছেন, কিন্তু তাতেও দেখা যাবে যে অবাধে উৎপাদন করবে শিল্পের মালিকরা, অবাধে পণ্যের সাপ্লাই দেবে, যোগান দিবে, এবং তারা কৃত্রিম ঘাটতি তৈরি করবে, অভাব তৈরি করবে, এবং জিনিসের দাম বৃদ্ধি করবে, এবং এতে মুনাফা লুটবে মালিক শ্রেণী। তাই আমি কিন্তু জন স্টুয়ার্ট মিলের বক্তব্যকে পুরোপুরি মেনে নিতে পারছি না। ইংল্যান্ডের অর্থনীতিবিদ, ইংল্যান্ডের আরেকজন চিন্তাবিদ, ইনি হলেন সামাজিক যুক্তি মতবাদী জন লক। পরিচয়গুলো একটু খেয়াল রাখবা, আমার ভিডিওতে আমি বলি জন লক। তাহলে আমি জন স্টুয়ার্ট মিলকে আমি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী বলেছি, অ্যাডাম স্মিথকে আমি বলেছি যে পুঁজিবাদী অর্থনীতির জনক। হ্যাঁ, রিকার্ডো হচ্ছে তোমার ক্যাপিটাল থিওরির জন্য বিখ্যাত, লেবার থিওরির জন্য বিখ্যাত। হ্যাঁ, খাজনা তত্ত্ব আছে রিকার্ডোর। খাজনা তত্ত্ব অর্থাৎ ওই যে শ্রমিক মানে মালিক যে দ্রব্য উৎপাদন করবে সেখানে রেন্ট দিবে, অর্থাৎ সরকারি এটা আয় হবে। যাই হোক, লকের থিওরি হলো, লকের বিভিন্ন থিওরি তোমরা পড়বে, আমি আলোচনা করব ভিডিওতে।
সামাজিক চুক্তি মতবাদী ক্লাস 11-এ পড়েছো তোমরা। তো মানে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করেছে মানুষ। অরাজকতার হাত থেকে বাঁচার জন্যে আইনের অনুশাসন বলে কিছু ছিল না। সেই মানুষ তখন অতিষ্ঠ হয়ে তারা নিজেদের মধ্যে থেকে শাসক এবং শাসকের সঙ্গে দ্বিতীয় আর একটা চুক্তি করেছে। এইভাবে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। আর উনি থিওরি অফ প্রপার্টি, থিওরি অফ কনসেন্ট আছে আমরা আজকে থিওরি, অর্থাৎ সম্পত্তি হচ্ছে প্রকৃতির দান, সম্পত্তি হচ্ছে প্রকৃতির দান। তাই সম্পত্তি প্রত্যেক সম্পত্তি মানে ভোগ দখল করতে পারবে মানুষ, কিন্তু প্রত্যেকে ভোগ দখল করতে পারবে এ কথাটা তিনি বলেননি। কিন্তু এমনি ন্যাচারালি যে সম্পত্তি ক্রয় করতে পারবে, বিক্রি করতে পারবে, কিন্তু এখানে পুঁজিবাদী অর্থনীতি গ্রো হবে ঠিকই, কিন্তু এখানে সম্পদ যে মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে যাবে, অর্থাৎ প্রপার্টির কেন্দ্রীকরণ হবে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে লক উল্লেখ করেনি, মার্কস বলে আপত্তি করেছেন যে মানে প্রপার্টি কেন্দ্রীকরণ হয়ে যাবে, তাতে আপামর জনসাধারণ প্রপার্টির মালিকানা থেকে বঞ্চিত হবে। তাদের তাদের জীবনযাত্রার মান খুবই নিচু হবে, তাদের অভাব দেখা দেবে, তারা নিরন্ন মানুষ হিসাবে সমাজে গণ্য হবে। আর কিছু মানুষ ভোগ বিলাসের মধ্যে জীবন কাটাবে। এই যে বিষয়গুলো ত্রুটিপূর্ণ বিষয়, সেগুলো কিন্তু লক তার থিওরিতে উল্লেখ করেননি। আমরা তাহলে কজন বুর্জোয়া তাত্ত্বিক সম্পর্কে আলোচনা করলাম আজকের ভিডিওতে। ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। আমরা আজকে মার্কসে বিভিন্ন গ্রন্থ লিখেছেন, সেখানে সব গ্রন্থেই সব কথা তুলে ধরেছেন। মার্ক্সবাদ পড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবা, যে প্রত্যেকটা জিনিসই কিন্তু অন্য জিনিসেরগুলো সঙ্গে রিলেটেড সব। কিন্তু ওর সদা যে থিওরি আছে, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, হ্যাঁ, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, সারপ্লাস ভ্যালু থিওরি, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল থিওরি, রেভলিউশন থিওরি, স্টেট থিওরি, সব থিওরি পড়তে গেলেই কিন্তু দেখবা যে একটা পড়তে গেলে আর 5টা জিনিস চলে আসবে। তাই আমরা এখানে বিভিন্ন গ্রন্থ মার্ক্সের তোমরা জানো আর কি, আমি বলেছি। তো আজকের এই যে মার্ক্সবাদের উৎস হচ্ছে ইংল্যান্ডের অর্থনীতি, সেক্ষেত্রে এইগুলোকে স্টাডি করে উনি সাম আপ করে গ্রন্থ লিখেছেন ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি 1859। ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, রাজনৈতিক অর্থনীতি। দেখো দেখো রাজনীতি তুমি বাস্তবে দেখো, রাজনীতির সঙ্গে অর্থ আড়ালে যুক্ত, অন্যভাবে যুক্ত। তাই রাজনীতির প্রতি এত মোহ মানুষের, বিশেষ করে পলিটিক্যাল লিডারদের। আত্মসাৎ করতে হবে অর্থ উপার্জন করতে হবে। বর্তমানে রাজনীতি একটা ব্যবসার মতো হয়ে গেছে, বিনা বিনা পুঁজির ব্যবসা। তো যাই হোক, আবার পুঁজি বিনিয়োগও করছে, ইলেকশনে খরচ করছে জেতার জন্যে। যাই হোক, ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমি, রাজনীতির রাজনৈতিক অর্থনীতির সমালোচনা, বইটার বাংলা করলে দাস ক্যাপিটাল। দেখো এই যে ক্যাপিটাল বানানটা দেখছো না, এইটা কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে ক্যাপিটাল কে হবে, আর ইংরেজিতে CAPITAL এটা হবে। এই ক্যাপিটালের তিনি অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, এই বইয়ের নামই হলো, বাংলা বই হচ্ছে পুঁজি। 3টি খণ্ড আছে, আমার কাছে বই আছে 3টি। তো দাস ক্যাপিটালের 3টি খণ্ড, ফার্স্ট পার্ট অর্থাৎ প্রথম খণ্ড 1867 সালে লেখা, ফার্স্ট পার্ট। আচ্ছা, দ্বিতীয় পার্ট অর্থাৎ দ্বিতীয় খণ্ড হলো 1885 সালে, হ্যাঁ। আর আর তৃতীয় পার্ট হচ্ছে 1895, 1895 না, সরি, ভুল হয়েছে, এটা 1894 সালে, 1894 সালে, এটা ভুল হয়েছে, কারেকশন করছি, 1894। আচ্ছা, আমার এখানে একটা ব্যাপার আছে, তোমাদের আমি অন্য ভিডিওতে বলেছি যে মার্ক্স 1818 সালে জন্মগ্রহণ করেন আর মারা যান 1883 সালে। দেখো 1883 সালে, দেখো মানে গড়বড় হয়ে যাচ্ছে না।
তো যাই হোক, আমি এটা বুঝিয়ে দিচ্ছি যে দাস ক্যাপিটাল বা বাংলা পুঁজি, পুঁজি বাংলা মনে রাখতে পারো, 1847 সালে প্রথম খণ্ড প্রকাশ করেছেন। আর উনি মারা গেলেন কত? 1883 সালে। দেখো, দ্বিতীয় খণ্ড প্রকাশ হতে পারে 1885। তাহলে মারা যাওয়ার 2 বছর পরে 1885 দ্বিতীয় খণ্ড প্রকাশিত হচ্ছে। তাহলে কি করে এটা সম্ভব? এই কারণে হচ্ছে যে মার্ক্সের ঘনিষ্ঠ বন্ধু হলো এঙ্গেলস। তোমরা জানো, আমরা মার্ক্স এঙ্গেলস সবসময় এরকম বলি। যেখানেই মার্ক্স সেখানে দুজনে একই একই বিষয়ে একই রকমের বক্তব্য রাখেন। দুই জায়গায় থেকে বক্তব্য রাখলেও কোনো আলোচনা নেই, আবার মিলে গেছে আর কি। তাই কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটা দুজনের নাম আছে, তোমরা জানো যে 1848 সালে লেখা। জার্মান কমিউনিস্ট লীগ একটা পার্টি, একটা সংগঠন, তাকে সেই পার্টি দায়িত্ব দিয়েছিল কার্ল মার্কস এবং এঙ্গেলসকে, যে তোমরা আমাদের পার্টির একটা ইশতেহার প্রকাশ করো। তাই তারা কমিউনিস্ট, মানে অল্প কটা পাতা, ভালো করে পড়ে নেবে এই বইটা, খুব ভালো লাগবে। হ্যাঁ, এটা হাজারবার পড়লেও ভালো লাগবে। যাই হোক, এই যে এই বিষয়টা, তাহলে আমরা 1885 সালে এঙ্গেলস তার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু এঙ্গেলস এই দ্বিতীয় খণ্ড প্রকাশ করেছেন। বইটা আগেই লেখা ছিল, আর একবার বলি, বই কিন্তু আগেই লেখা ছিল, ড্রাফট করা ছিল, প্রিন্টিং করার দায়িত্ব ছিল এঙ্গেলসের। যাই হোক, বন্ধু মারা গেছে হঠাৎ, খুবই কষ্টে, না খেয়ে, মানে খেতে পেত না। মার্ক্সের প্রায় 30 বছরের বেশি সময় অতি কষ্টে মারা গিয়েছেন, অসুস্থ হয়েছেন। যার এমনি প্রপার্টি খারাপ ছিল না, অবস্থা ভালো ছিল, কিন্তু তবু তার তত্ত্ব লিখতে দেশ থেকে বারবার বিতাড়িত হয়েছেন। আবার যে দেশে গিয়ে লিখেছেন, এখানে পৃথিবীর মার্ক্সবাদ এমন একটা মতবাদ, কি কোন দেশ মানে মার্ক্সবাদের নামে ব্যভিচারী করছে, হ্যাঁ, অন্যায় করছে, হ্যাঁ, নিজেদের স্বার্থ গুটাচ্ছে, এসব দিয়ে বিচার করবে না। আমি আশা করব তোমরা বুঝবে যে এই এমন একটা মতবাদ, যে মতবাদ হচ্ছে শ্রমিক, খেটে খাওয়া মানুষ। দেখো, মানুষ সবাই যদি কাজ করে খেতে পায়, আর সবাই যদি কাজ করে, সেটাই তো মানে সবাই কাজ করি না বলি আমাদের এই সমস্যা, এই সমস্যা। আমি ওই যে প্লেটোর যে থিওরি আছে, তোমার অভিভাবক দের দায়িত্ব, তোমার যোদ্ধাদের দায়িত্ব, তারপরে উৎপাদক, সবাই দায়িত্ব পালন করে। সোসাইটির প্রত্যেকেই আমাদের কম বেশি দায়িত্ব আছে। হ্যাঁ, তাহলে সরকারও অন্যায় করতে সাহস পাবে না, যারা অন্যায়কারী তারাও কিন্তু ভয় পাবে। কিন্তু সেই জায়গাটা আমরা আমাদের যে দায়িত্ব, সেটা আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই আমরা পালন করতে পারি না। যাই হোক, তো মার্ক্সের বন্ধু এঙ্গেলস প্রকাশ করেছেন 1885 সালে, ড্রাফট করাই ছিল তৃতীয় খণ্ড তোমার 1894 সালে। তাই পুঁজি হচ্ছে 3টি খণ্ডে প্রকাশিত। যাই হোক, মার্ক্সবাদের এই যে উৎস, মার্ক্স যে সমস্ত তাত্ত্বিকদের কথা আলোচনা করেছেন, সেগুলির সারবস্তুগুলিকে তিনি নিজে স্টাডি করেছেন এবং নিজের দৃষ্টিভঙ্গি থেকে উৎপাদন ব্যবস্থা, উৎপাদনে ভোগ, বিনিয়োগ, উৎপাদনে মানে উৎপাদনের মালিকের সঙ্গে উৎপাদনের মালিকানা থেকে বঞ্চিত শ্রমজীবী শ্রেণীর সম্পর্ক, এবং এগুলি সবই আর্থিক সম্পর্কে দ্বারা তিনি নির্ধারণ করেছেন। এবং তিনি পুঁজিবাদী অর্থনীতির কথা বললেও, এটা যদি আমরা মেলাই, যে অতীতের দাস সমাজের যে অর্থনীতি, কৃষিভিত্তিক অর্থনীতি, আবার সামন্ততান্ত্রিক সমাজের যে অর্থনীতি, সেটা হলো তোমার কৃষিভিত্তিক অর্থনীতি, আর পুঁজিবাদী অর্থনীতি হচ্ছে শিল্পভিত্তিক অর্থনীতি। তাই মার্ক্সবাদের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসাবে আজকের ভিডিওতে যে অর্থনীতির আলোচনা করলাম। এখানে অর্থনীতি বলতে গেলে মূলত ইংল্যান্ডের অর্থনীতিকে উনি স্টাডি করেছেন। এই বলে আজকে আলোচনা শেষ করলাম। পরে আমি মার্ক্সবাদের উপরে পরের ভিডিও দেব।